দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসুন। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশা। আপনারা জানেন রাজনীতিতে নির্বাচনের সময়সীমা নিয়ে যেরকম নানা রকম বিতর্ক আলোচনা ছিল, সেই সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনের সময়সীমা কবে ঘোষণা করা হবে সেটি নিয়েও। খোদ প্রধান উপদেষ্টাকে কোট করে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে দুটো রাজনৈতিক দল এরই মধ্যে দু ধরনের বক্তব্য দিয়েছেন। যদিও সরকার বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু স্পষ্ট করা হয়নি। এর মধ্যে বিএনপির অন্যতম প্রধান নেতা দলটির মহাসচিব দক্ষিণপন্থীদের উত্থানের নতুন বিতর্কের অবতারণা করেছেন। সেসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। জাহিদ ভাই, স্বাগত আপনাকে। আছেন জনাব আশরাফ আলী আকন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য। আকন ভাই, আপনাকেও স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে অনলাইনে বাসা থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর সামিনা লুৎফা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ডক্টর জাহেদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমরা দেখেছি যে মির্জা ফখরুল মিষ্টভাষী, সদালাপী এবং উনি অপ্রয়োজনীয় কথাবার্তা সম্ভবত আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিতে খুবই কম বলা মানুষ। ওনার যে ইন্টারভিউটা, সেখানে উনি দক্ষিণপন্থার উত্থান নিয়ে তার যে শঙ্কা এবং সেটা নিয়ে তিনি যে ভয় পাচ্ছেন এবং কেন পাচ্ছেন তার বেশ কিছু কারণ উল্লেখ করেছেন, নারীদের অংশগ্রহণ সহ বিভিন্ন বিষয়ে। এইটাকে আসলে বিএনপির স্ট্যান্ডই মনে হচ্ছে না ব্যক্তি মির্জা ফখরুলের স্ট্যান্ড? এবং এই ঘটনার বা তার এই মন্তব্যের সঙ্গে সমাজ রাজনীতি নিয়ে আপনার যে জানা বোঝা, আপনি কতটা একমত বা দ্বিমত? ধন্যবাদ আপনাকে। দক্ষিণপন্থের রাজনীতি নিয়ে আমরা প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করতে চাই, এবং কোনটা আসলে আমাদের জন্য কতটুকু। একটা হলো রাষ্ট্রের জন্য কেমন, আবার আমাদের কতগুলো ব্যক্তিগত চয়েস আছে। আমরা তো প্রত্যেকে একই রাজনীতি করি না, এমনকি আমরা যারা রাজনীতি করিও না তাদের কোনো না কোনো ধরনের রাজনৈতিক পছন্দ আছে। আচ্ছা, প্রাথমিকভাবে আমরা দুটো ভাগের কথা যদি বলি, একটা হচ্ছে দক্ষিণপন্থী, বিশেষ করে আমাদের দক্ষিণপন্থী মানে হচ্ছে আমাদের এখানে ধর্মভিত্তিক। দক্ষিণপন্থা অন্য কিছু ভিত্তিক হতে পারে, রেশিয়াল হতে পারে, ট্রাম্প যেমন হোয়াইট সুপ্রিমেসি, আলট্রা রাইট যে কোনো ফোর্স। হ্যাঁ, যে কোনো ফোর্স। এখন আমাদের দক্ষিণপন্থার রাজনীতি যারা কনস্টিটিউশন মেনে করেন, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে করেন, তারা একটা টাইপ। জামায়াতে ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে। তারা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক মেনে তারা নির্বাচনের মাধ্যমে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চান। এটা একটা। আরেকটা দক্ষিণপন্থা আছে যারা এই পুরো প্রসেসটাকে ধর্মের দৃষ্টিতে অস্বীকার করে, হারাম বলেন, যে নিষিদ্ধ। এটাতে যারা গেছে তারাও সঠিক পথে নেই, তারা তাদের নিজস্ব চিন্তায় তারা সেটা করবেন। বাংলাদেশে এখন এই যে দক্ষিণপন্থার দুটো দিক আছে, দুটো দিকই ফ্লারিশ করছে। এটা বোঝার বা বোধ করার কারণ আছে। পরের দিকটি বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? জি, প্রথম দিকটি হচ্ছে জামাত বা ইসলামী আন্দোলন, আরেক দিকটি হচ্ছে র্যাডিক্যাল, যারা মনে করে যে এখানে কোনো না কোনো ভাবে এইসব প্রসেস হতে পারবে না। যেমন ধরুন হিজবুত তাহরির। হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠন। আমি অনেককে চিনি যাদের কাছে হিজবুত তাহরিরের মেসেজ পার্সোনালি যায়, তাদের নানান কর্মসূচির, নানান কিছুর, এবং বিভিন্ন জায়গায় আপনাকে খুঁজে বের করবে, ও সত্যিই খুঁজে বের করবে। আমি নিজেও এরকম এনকাউন্টার করেছি। খুবই সফটভাবে তারা তাদের নিজস্ব একটা কনস্টিটিউশনও লিখেছে, তারা সেটা আমাকে হ্যান্ড ওভার করেছে, তারা আমার সাথে কথা বলতে চেয়েছে, তারা নিয়ে যেতে চেয়েছে যে আমার সাথে কথা বলেছে। তো তাদের কর্মকাণ্ড কিন্তু বেশ খোলামেলা ভাবেই চলছে এখনো। আমরা মাঝে মাঝে তাদের পোস্টার দেখি। জি, পোস্টার তো আছেই, পোস্টার শেখ হাসিনার সময়ও ছিল। এখন কিন্তু তাদের এক ধরনের যোগাযোগ এবং সাংগঠনিক কাজ, কিছু কিছু তাদের কর্মসূচির মেসেজ তারা বিভিন্ন নাম্বারে পাঠায়, এগুলো চলছে। এরকম আরও কিছু ফোর্স আছে। এখন দুটোই আসছে। আবার কোন সবসময় এই যে রাজনৈতিকভাবে সংগঠিত তা না, এই রাজনৈতিক চিন্তার এক ধরনের অস্তিত্ব আছে বা ছিল, সেটা আবার এই সময় বেড়েছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরুন পোস্ট 5 আগস্ট আমরা দেখব যে ধর্মের নামে, আমি ধর্মের নামে বলছি, কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে তৌহিদি জনতার নামে, কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলো আসলে অন্তত কোনো মানুষের এইভাবে করার কথা ছিল না। ধর্ম এটাকে এভাবে করতে অ্যালাউ করে না। সো ওই ঘটনাগুলো একদিকে দেখা গেছে। আর এদিকে আমি যদি বলি যে বাংলাদেশে এখন আমরা নিশ্চিত নই, কিন্তু যেটা কনস্টিটিউশনাল দক্ষিণপন্থী রাজনীতি, ডানপন্থার রাজনীতি, সেটারও এক ধরনের উত্থান। আমরা নির্বাচন যেহেতু হয় না বলতে পারবো না, আমাদের দেশে বহুদিন অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাদের পার্সেন্টেজ কেমন, কিন্তু সোসাইটিতে যদি আমরা দেখি, আমরা সোশ্যাল মিডিয়া যদি দেখি, তাদেরও এক ধরনের উত্থান আছে। এখন এই উত্থানটাকে আমরা কিভাবে দেখব? সারা পৃথিবীর সব জায়গায় তো রাইটিস্ট কনস্টিটিউশনাল পলিটিক্স আছে। বিজেপি একটা রাইটিস্ট দল, হিন্দুত্ববাদী দল, কিন্তু ও কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে ওয়ার্ক করে। তাকে রাজনীতি দিয়েই আসলে করতে হবে। আমি যদি
মধ্যপন্থী রাজনীতিকে পছন্দ করে থাকি, বা কেউ যদি বামপন্থী হন, তিনি নিশ্চিতভাবে দক্ষিণপন্থা, কনস্টিটিউশনাল দক্ষিণপন্থাকে ওনার কাছে ভাল লাগবে না। উনি চাইবেন রাজনৈতিকভাবে তাকে যেন পরাস্ত করা যায়, প্রত্যেকে তাই করবে। ঠিক একইভাবে আমি মনে করি যে বাংলাদেশে এই যে পলিটিক্সটাও আছে, যেটা কনস্টিটিউশনাল পলিটিক্স করে, সেটার উত্থানটাও একজন মধ্যপন্থী মানুষ হিসাবে আমার কাছে মনে হয় আমরা আমাদের জায়গায়, যে বাংলাদেশকে আমরা যে জায়গায় দেখতে চাই, আমি সেটা পছন্দ করি না। নাম্বার 2, আরেকটা জিনিস জোর করে রাখা খুবই জরুরি, আমরা এখন পর্যন্ত জানি না ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামী এই দলগুলো, তাদের নামে যে ইসলাম আছে, তারা যদি ক্ষমতায় আসে, আমি যদিও ইসলামী আন্দোলনের অন্তত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নায়েবে আমিরকে আমরা একটা ইন্টারভিউতে দেখেছি, বাংলাদেশে তারা খেলাফত বা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন। এখন আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটার মানে কি এই যে আমাদের এক্সিস্টিং যে পেনাল কোড আছে, আমাদের এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে, আমাদের অনেক কনস্টিটিউশনের অনেক কিছু আছে যেটা টিকবে কিনা প্রশ্ন, বা আরও এগিয়ে যদি প্রশ্ন করি, ধরে নিলাম আমরা তাত্ত্বিকভাবে ইসলামী আন্দোলন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলো, আসার পর তারা আদৌ যখন তারা তাদের শরিয়া যে সব যদি করেন, নির্বাচনটা রাখবেন কিনা তারা? তিনি মানুষের ভোট নিয়ে শরিয়া কায়েম করার জন্য গেছেন, আফটার 10 ইয়ার্স তো মানুষের মনে হতে পারে যে আমি এখন আর এটা চাই না, ওই ভোটের সুযোগ কি থাকবে? সো এই জায়গায় অনেকগুলো অস্পষ্টতা আছে। সুতরাং আমাদের কনস্টিটিউশনাল যে রাজনীতি যেসব ইসলামী দলও করে, ডানপন্থী যেসব দলও আছে, এই জিনিসগুলোর স্পষ্টতা সমস্যা আছে, যেটা বিজেপির নেই। বিজেপি কিন্তু তার এখানে এসে তার নিজস্ব ধর্মভিত্তিক কোনো রকম কোনো কিছু করেনি, এবং সে ইলেকটোরাল প্রসেসে আছে। কিন্তু ওই যে বলছি, ওগুলো না, মুসলিমদের নির্যাতন, হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়া কিন্তু প্রত্যেকটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের বাইরে। কিন্তু এখানে যদি এটা হয় যে শরিয়া আইন আমি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক চেঞ্জ না করলে তো হবে না, লিগ্যাল প্রসেস পুরো পাল্টে ফেলতে হবে। অ্যাবভ অল, আই রিপিট, অ্যাবভ অল, আমি আর ইলেকশনই রাখলাম না। তার মানে এটা নিয়ে বিএনপি সত্যিই ভয় পাচ্ছে মনে হচ্ছে, নাকি এটা মির্জা? দুটো ব্যাপার, এখনো তাদের এই শক্তি হয়েছে কিনা প্রশ্ন আছে, আর বিএনপি তো রাজনৈতিক দল, বিএনপি চেষ্টা করবে, রেটরিকও শুধু না আছে, এবং বিএনপি এটাকে মানুষের সাথে কমিউনিকেট করাতে চায় যে দেখো আমার বিপরীতে কিন্তু, এটাকে পলিটিক্যাল এজেন্ডা বানাতে চায়, এটা আমার বিপরীতে কিন্তু এরা আছে। একদম পরিষ্কার। জাহিদ ভাই, আমি আশরাফ আলী আকন্দ সাহেব আপনার কাছে এই প্রশ্নটাই করতে চাই। ডক্টর জাহিদ যেভাবে দক্ষিণপন্থী দলের একটা হচ্ছে মূলধারা যদি বলি, উনি যদিও বলেন, এটা আমি আর কি বোঝার সুবিধার্থে বলছি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, যারা খুবই প্রকাশ্য, যারা আন্দোলন করে সমাবেশ করে মানুষের কাছে ভোটের জন্য যায়, কনস্টিটিউশন মানে, হ্যাঁ কনস্টিটিউশন মানে সাংবিধানিক এবং রেজিস্টার্ড, ফলে আপনাদের যদি উত্থান হয়ও, সেটা নিয়ে এখনই এত আশঙ্কা কেন? এবং মির্জা ফখরুল তো আপনাদের সঙ্গে থাকাই শক্তি, বিএনপি আপনাদের সঙ্গে থাকা শক্তি, আপনারা এমনকি জামাতও প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক ঐক্য প্রক্রিয়ায় কখনো না কখনো ছিলেন। ফলে এগুলো হয়তো কৌশলগত ঐক্য বা রাজনৈতিক ঐক্য, ফলে এই ভয়টা আপনারা কেন তৈরি করলেন, নাকি এই ভয়টা আসলে অমূলক? ধন্যবাদ জানাই সঞ্চালক এবং আমার বিজ্ঞ সহ-আলোচক, খুবই একজন বিজ্ঞ মানুষ, এবং দর্শক শ্রোতা মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাই। এই মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন, এই কথার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তারা কিন্তু এই দক্ষিণ পন্থার যে রাজনীতির সাথে, বিশেষ করে জামাত ইসলামের সাথে তারা একটা জোট করেছে, এবং আরও যারা কনস্টিটিউশন মেনে এই দেশের ইসলামী রাজনীতি করে তাদের সাথে উনি জোট করেছেন, 20 দলীয় জোট করেছিলেন। আবার তারা এক নিমিষে তাদের সাথে কোনো মতামত না নিয়ে পরামর্শ করে এদেরকে আউট করে দিলেন। এখন আবার তাদেরকে প্রয়োজন, তাদের খুবই প্রয়োজন, কারণ এটা হলো এমন একটা দল, যখন অসুবিধায় পড়ে তখন এই শরিকদের পা ধরতে পারে, আর যখন তাদের সমস্যা উঠতে যায় তখন পা ভাঙতেও পারে। এ ধরনের একটা আমরা দেখেছি। তাহলে জামাতের মতো একটা লোক যারা নিঃশর্ত সমর্থন করলো 91 সালে তাদেরকে, বিএনপি সরকার গ্রহণ করতে পারে না, নিঃশর্ত দিল ওইটা। তারপরে তাদের মনোমালিন্য হওয়ার কারণে, বিশেষ করে কেয়ারটেকার ইসের ব্যাপারটা নিয়ে, তখন তারা আওয়ামী লীগের সাথে এই আপনার জামাত জোট করে যৌথ আন্দোলন করে জামাতের কথা বলছেন, মানে ইসলামী আন্দোলনের কথা তো বলছেন। হ্যাঁ, আমি বলছি আসছি আর কি। যার কারণে এদের তো যখন দেখলো যে জামাত এবং ইসলামী আন্দোলন একটা বৃহত্তর প্রশ্নে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা সমঝোতা, নির্বাচনী সমঝোতারা উপনীত হয়েছে, যে আমরা ইসলামপন্থী এবং দেশপ্রেমিক যে দলগুলি, তারা আমরা একটা বাক্স দেবো, একক বাক্স।
জামাত প্রার্থী থাকলে, ভালো প্রার্থী থাকলে আমরা দেবো না, আমরা থাকলে জামাত দেবো, এইভাবে একটা কথা। জোট না, কোনো জোট না, কিন্তু এটা বৃহত্তর নির্বাচনী স্বার্থে। সমঝোতা। সমঝোতা, নির্বাচনী সমঝোতা। এটা অনেক দলের সাথেই আমাদের হয়েছে। আশা করি এই দেশে যত ইসলামী দল আছে এবং দেশপ্রেমিক দল আছে, সবার সাথেই আমাদের একটা কথাবার্তা হয়েছে যে আমরা সবাই মিলে আগামীতে একটা বাক্স দেব এই আগামী নির্বাচন। আগামী নির্বাচনে, যাতে এদেশে ফ্যাসিস্ট আর কখনো মাথাছাড়া দিতে উঠতে না পারে। তো এই জন্য আমরা একটা মহাসমাবেশ করেছিলাম। সেখানে দীর্ঘদিনের প্রতীক্ষিত যে মানুষের একটা আশা যে ভোটাধিকার, 53 বছর কখনো মানুষের ভোটাধিকার সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় নাই। এই ভোটাধিকার প্রশ্নে আমরা একটা পিয়ার দাবি করেছি। আমাদের স্টেজে আমরা সেখানে পিয়ার দাবি করেছি। আমরা চেয়েছি সংস্কার, বিচার এবং পিয়ার। হ্যাঁ, এর সাথে আরও ছোটোখাটো কিছু আছে। ওইখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ ওখানে যোগদান করছিলেন, তারাও বক্তব্য দিয়েছেন, পিয়ারের পক্ষে তারা ঐক্যমত্য পোষণ করলেন। এবং যতগুলো ইসলামী দল আছে তারাও কিন্তু ওখানে যারা ছিল, এবং দেশপ্রেমিক এই যে ভিপি নূর, এবি পার্টি, তারাও কিন্তু এটার সাথে একত্র প্রকাশ করলেন। সাথে সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই যে ঐক্য পরিষদ এবং আলাদা আলাদাভাবে তারাও কিন্তু ওই পিয়ারের পক্ষে ওখানে সমর্থন দিলেন। এখান থেকেই তাদের তো একটু কী কয়, এটাকে বলা হয় একটু চিন্তার একটু, আমার মনে হয় যে একটু পরিবর্তন আসছে তাদের মধ্যে। এরপরে মধ্যে বলছেন, হ্যাঁ, এরপরে যখন জামাত একটা প্রোগ্রাম ডাকলো 19শে জুলাই, সেখানে কিন্তু পিয়ার দাবি ছিল, পিয়ার। আমরা সেখানে গেছি, আমরাও তাদের এই দাবির সঙ্গে সংহতি জানিয়েছি এবং আরও ইসলামী দল যতগুলো সবাই জানিয়েছে। এই যে জামাত এবং ইসলামী আন্দোলন এবং এনসিপি, গণ অধিকার, এবি পার্টি থেকে শুরু করে অন্য যে দলগুলোর কথা, তারাও কি ইসলামী দল মনে করেন আপনি? না, এই যে বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে আমি যদি এনসিপি, গণ অধিকার, এরা হলো দেশপ্রেমিক মনে করি আমরা, এরা দেশপ্রেমিক দল। মানে আপনাদের সঙ্গে যারা আছে তারা দেশপ্রেমিক। আমরা মনে করি যারা এদের সাথে আছে। এইটা হওয়ার পরেই ওনাদের কথার কিছু অসংলগ্নতা লক্ষ্য করা যায়। যেমন আমাদের দলের ব্যাপারে বলেছেন ওনাদের একজন মুখপাত্র, আপনার এই যে কী কয় সালাউদ্দিন সাহেব, উনি প্রথম কিন্তু, অথচ বিএনপির সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছে 10 দফার। তার মধ্যে হলো যারা আমরা ফেসিবাদে আন্দোলন করেছি তার একে অপরের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না, কটাক্ষমূলক কোনো কথা বলবো না, এটা কিন্তু চুক্তি 10 দফার মধ্যে একটা দফা। উনি প্রথম সেই চুক্তি জানে কি জানানো হয় নাই নাকি জানি না, উনি প্রথমেই বললেন, হ্যাঁ, চরের দলের সাথে কোনো মানুষ নেই, চরের দল। তা চরের দলের এইটা প্রতিবাদ কাউন্টারে তো যা আসে, লোকেরা বলছে, দেখছেন বোধহয় আপনি। এইখান থেকে শুরু হইল। তারপর হইলো এদের তো আরো বললেন, এই বিতর্ক আমরা জানি না। এখন আপনি যদি একটু সহজ করে বলেন, আপনাদেরকে মির্জা ফখরুলের যে আশঙ্কা, সেই আশঙ্কা কতখানি আপনারা যৌক্তিক বা মূলক মনে করেন? এটা আমরা যৌক্তিক মনে করি না। এটা রাজনীতিতে প্রতিপক্ষ থাকে, কেন মনে করেন না? না, এটা আমরা মনে করি না। মানুষ যদি ফেসিবাদ বিরোধী একটা রাজনৈতিক স্থিতিশীলতা চায়, আমরা আশা করি এই ফেসিজম যারা কায়েম করেছে বা ফেসিস্টদের যারা পৃষ্ঠপোষকতা করেছেন, তাদের বাইরে জনগণ একটা তৃতীয় বিকল্প শক্তি দেখতে চায়। জি, ডাক্তার জাহিদ যেটা বললো যে ধরেন আপনারা নির্বাচনে জিতলেন একটা ঐক্য করে, তারপরে কি হবে? তারপরে কি আপনারা প্রচলিত যে আইন, সংবিধান, নির্বাচন ব্যবস্থা সেটি রাখবেন নাকি সরে আইন চালু করবেন? আপনাদের বিশাল সমাবেশ, আমরা ড্রোনে ছবি দেখেছি, মানুষের উপস্থিতি অসাধারণ রকমের। এর ভিতরেও সব পুরুষ মানুষ ছিল, 51% মতো নারী ভোটার। তাদেরকে আপনারা কোন জায়গায় রাখবেন, নাকি তাদের ভোট আপনাদের দরকার? আমি একটা কথা বলি শোনেন, ব্যাপারটা হলো নারীর অধিকার প্রথম প্রতিষ্ঠা করেছে কিন্তু ইসলাম, এটা আমরা বুঝতে হবে। আগে নারীদের জীবন তো কবর দিত, মানুষ দিত না। এবং আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন যে তোমরা দারিদ্রতার ভয়তে কন্যা সন্তানকে হত্যা করো না, রিজিক মানে আমি দেব। সেখান থেকে রাসূল সাল্লাম বললেন যে 3টা মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে বিবাহ সাথে দিতে পারবে, তার জান্নাত অনিবার্য। এবং বললেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বলছেন না? তারপরে একটা বলছেন যে কি, কিন্তু এই যে আপনি বললেন যে নারীদের কি করবেন, নারীদের কি করবে মানে, নারী তো ইসলাম বলে 3 গুণ অধিকার পাবে, তারা শুধু সমান অধিকার না, অগ্রাধিকার। মানে ওনারা এমপি ক্যান্ডিডেট হবেন, মানে আপনারা যদি 100 জন হন, ওনারা, আমরা যেটা বলেছি, আমরা পরিষ্কার বলেছি, বর্তমানে এমপি ক্যান্ডিডেট এমপি হইলেই ধরল। আমরা বলেছি পিয়ার পদ্ধতি নির্বাচন হবে, লোয়ার হাউসে আমরা যত পার্সেন্টেজ ভোট পাবো ওই পরিমাণ মহিলা আসনে প্রার্থী দেবো আমরা। আচ্ছা, এমপি দেবো, সংরক্ষিত আসন দেব, ওই পরিমাণ আপার হাউসে আমরা সদস্য দেব।
কিন্তু প্রত্যক্ষ ভোটে শুধু তারা পারবে না, তাই না, তো? প্রত্যক্ষ ভোটে পারবে কি পারবে না থাকলো, কিন্তু আমরা যে দাবিটা করেছি বর্তমান যে নির্বাচন পদ্ধতিটা কত ঝামেলা, কত ক্লামজি, হ্যাঁ, বিশাল ব্যাপার না। কাজে এই সেখানে 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 তো আপনার এই বিষয়টা তাদের ইহাও দরকার। একজন পুরুষ যেভাবে রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত মাঠে ওয়ার্ক করে রাত্রে অন্ধকারে, আর একটা মহিলা পক্ষে এটি সম্ভব? আমরা সেটি সম্মানজনকভাবে তাদেরকে আমরা আনুপাতিক হারে, আমি যদি 15% ভোট পাই 15 জন দেবো, কেউ 20% পাইলে 20 জন দেবে, এভাবে 100 পূর্ণ করবো। আপনার অবস্থান পরিষ্কার। প্রফেসর সামিনা লুৎফা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপা স্বাগত আপনাকে 24 ঘন্টায়। আমরা আপা কথা বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষিণ পন্থার উত্থানের একটা আশঙ্কা করছিলেন, সেটি নিয়ে আমাদের সঙ্গে আশরাফ আলী, এখন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের, তিনি এই আশঙ্কাকে অমূলক মনে করছেন। ডাক্তার জাহিদুর রহমান মনে করছেন যে এরকম একটা আশঙ্কা তিনিও খানিকটা একমত করছেন। আপনার অবস্থান জানতে চাই সমাজবিজ্ঞান হিসেবে, বিশেষ করে 5 আগস্টের পরে কি এমন হলো যে দক্ষিণ পন্থার উত্থান নিয়ে মির্জা ফখরুলকে আশঙ্কা প্রকাশ করতে হচ্ছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে দক্ষিণপন্থা তো সারা বিশ্বেই একটা উত্থান হয়েছে। এই বিষয়টা আসলে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা মানে বলবার আগেও এটাই সত্যি। সেটা সেই ট্রেন্ডটা কঠিনভাবে দেখা যাচ্ছে সারা বিশ্বের বিভিন্ন দেশে। আর আমি আজকেই দেখছিলাম যে সম্ভবত বদরুদ্দিন ওমরও এরকম একটা কথা 18 তারিখে বলেছেন। তো এই যে দক্ষিণপন্থা বলতে আসলে যা বিশ্বের অন্যান্য দেশে বোঝায়, বাংলাদেশে তার চাইতে একটু আলাদা বোঝায়। সেই বিষয়টা মাথায় রেখেই আমরা নিশ্চয়ই আজকে আলোচনাটা করব। প্রথমত হচ্ছে যে দক্ষিণপন্থা বলতে আসলে, যেমন আমি যতটুকু বুঝি যে বদরুদ্দিন উমর যেই জায়গা থেকে আসছেন, উনি বলতে চাইছেন যে এখনকার যে সরকার, তারাও তো আসলে প্রাইভেটাইজেশন এবং বিদেশি স্বার্থ এবং মূলত পুঁজিবাদের স্বার্থই রক্ষা করছেন। সুতরাং সেই অর্থে তো তারা তো শ্রমিক জনতার স্বার্থের কথা বলছেন না, রিডিস্ট্রিবিউশনের কথা বলছেন না, সুতরাং জনগণের শাসনের কথা বলছেন না। তার মানে তো আসলে এটা ডানপন্থাই, আমরা যদি বিশ্বের সাপেক্ষে চিন্তা করি। আর যদি বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করি, তাহলে বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতি বলতে সাধারণভাবে আমরা ধর্মভিত্তিক যে দলগুলো আছে তারা যে রাজনীতিটা করেন, সেটাকে বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতি হিসেবে চিহ্নিত করা হয়। যদিও সারা বিশ্বে ফ্রি মার্কেট ইকোনমি বেসড এবং বাজারের উপর নির্ভরশীল যে পুঁজিবাদী ব্যবস্থা, তার প্রতি এক ধরনের অন্ধবিশ্বাসের জায়গা থেকে সেটাই সবচেয়ে ঠিক প্রসেস, এটাকেই ডানপন্থী বলে ধরে নেওয়া হয়। তার সাথে ট্রেডিশন এবং মানে ব্যক্তির স্বাধীনতা এইসবের ব্যাপার রয়েছে। তো সেই অর্থে আসলে আমাদের দেশে ঠিক অন্যান্য দেশে যেভাবে ডানপন্থী এবং বামপন্থীকে বিচার করা হয়, সেইভাবে বাংলাদেশে হয় না। বাংলাদেশে মূলত যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন তাদের, এবং এবার 5ই আগস্টের পর থেকে বেশ কয়েকটা পয়েন্টার যদি আপনারা একটু চিন্তা করেন, তাহলে দেখবেন, আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে বিভিন্নভাবে নারীর মোবিলিটিকে, তার চলাচলের অধিকারকে, তার নানান রকমের অধিকারকে কাটেইল করবার বা বাধা প্রতিবন্ধকতা তৈরি করবার বেশ কিছু উদাহরণ আমরা দেখেছি, যে উদাহরণগুলোতে আমরা সরকারকে আইনের শাসন যে আছে সেটা গুরুত্ব সহকারে আমরা সেটাকে প্রমাণ করতে দেখি নাই। তার ফলে এক ধরনের ভয় তৈরি হয়েছে যে যেন এই সরকারের আমলে নারীরা ঠিক নিরাপদ নন। একইভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের এই একই রকমের একটা ধারণা তৈরি হয়েছে, কারণ আসলে তাদের উপর হামলা। এছাড়াও মাজার, বাউলদের আক্রমণ ইত্যাদির কারণেও মানুষের মধ্যে এক ধরনের মানে এক ধরনের ভয় তৈরি হয়েছে। তার সাথে যুক্ত হয়েছে এই বিশাল বিশাল সমাবেশ, যেগুলোতে আমরা দেখেছি প্রবলভাবে পুরুষের উপস্থিতিই দেখেছি। পুরুষের সাথে আমার মনে হয় না বাংলাদেশে কারো কোনো সমস্যা আছে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে নারীদের উপস্থিতি দেখা যায়নি। তার সাথে যোগ হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে এই সমস্ত সমাবেশ থেকে যেরকম যে ধরনের
সমালোচনা এসেছে, যেটা ঠিক যৌক্তিক সমালোচনা না, বরং এক ধরনের ঢালাও মানে বেশ্যাকরণ প্রক্রিয়া, এবং যেই কথাটা বলছে বা ওখানে যে আরো অনেক গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব রয়েছে সেগুলো নিয়ে আলাপ না করে ঢালাওভাবে এটা বাতিল করার এক ধরনের প্রচেষ্টা দেখা গেছে। যেসব কারণে মনে হয়েছে যে হয়তোবা বা মনে হয়ে থাকতে পারে, মানুষের মনে এই ধারণা তৈরি হয়েছে যে আসলে দক্ষিণপন্থার উত্থান ঘটেছে। তাছাড়া আমাদের আশেপাশে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখতে পেয়েছি যার মধ্যে দিয়ে মানুষের ধারণা হয়েছে যে ধর্মভিত্তিক দলগুলো যথেষ্ট পরিমাণে শক্তি সঞ্চয় করছে। এখন তারা আদতে কতটুকু শক্তি সঞ্চয় করেছেন বা আদতে তারা নির্বাচনে কেমন ফলাফল করবেন, এগুলো আসলে পরবর্তী প্রশ্ন, কিন্তু জনপরিসরে তাদেরকে অনেক দেখা যাচ্ছে। আগে যেমন জামাতের বিষয়ে বা শিবিরের বিষয়ে কথাই বলা যেত না, কিন্তু এখন তো অন্তত তারা রাজনীতি করছেন, তাদেরকে সবাই ডাকছে এবং তারা বেশ ভালোভাবেই জনপরিসরে হাজির আছেন। হেফাজতে ইসলাম কিংবা আরো যে সমস্ত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা সকলেই তো তাদের রাজনৈতিক স্পেস নিয়ে আমাদের সামনে হাজির আছেন। এখন এইটা হয়তো আমরা আগে হাসিনার আমলে এত বেশি ভিজিবল দেখি নাই, সেই কারণেও মানুষের মনে ধারণা তৈরি হতে পারে যে ডানপন্থার উত্থান ঘটেছে। আর এটা কিন্তু শুধু আমাদের দেশে ফখরুল ইসলাম আলমগীর কিংবা বদরুদ্দিন উমর বলেছেন তা কিন্তু নয়, বিদেশি পত্রিকাতেও তাই ছাপা হয়েছে। বলা হচ্ছে যে পোস্ট আপরাইজিং বাংলাদেশে এক ধরনের ডান দিকে ঝুঁকে গেছে, একদিকে ঝুঁকে যাচ্ছে। জি আপা, আমরা একটা বিরতিতে যাই। এই ডান দিকে ঝুঁকে যাওয়ার একমাত্র যেদিকেই ঝুঁকুক সেই সিদ্ধান্ত তো শেষ পর্যন্ত জনগণ নিবে, এবং জনগণের সেই অংশগ্রহণের একমাত্র সুযোগ হচ্ছে নির্বাচন। ডাক্তার জাহিদ, নির্বাচন আসলে কবে হবে এটা নিয়ে একটা দীর্ঘ বিতর্ক ছিল বা চলছে। এর মধ্যে নির্বাচনের ঘোষণা কবে হবে, 4-5 দিনের ভিতরে নাকি হবে না, সেটা নিয়ে আমরা দু ধরনের বিতর্ক দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, নির্বাচনের ঘোষণাকে আসলে সরকার প্রধান দেন কিনা বা আমাদের কনস্টিটিউশন কি বলে সেটা নিয়ে আলোচনা করবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। ডাক্তার জাহিদ আছেন আমাদের সঙ্গে। জাহিদ ভাই, আমরা নির্বাচনের ঘোষণা নিয়ে মনে হচ্ছে একটা বিভ্রান্তি হচ্ছে, এটা আসলে কি প্রধান উপদেষ্টা করার কথা, অথবা দলগুলো ভিতরে কি আলাপ হলো সেটা বাইরে এসে বললো 4-5 দিনের মধ্যে নির্বাচন, আবার জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা আজকে বলছেন না 4-5 দিনের মধ্যে, এরকম কথা প্রধান উপদেষ্টা বলেননি বা এটা হচ্ছে না, আমরা কোনটা বিশ্বাস করব? আমি আসবো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারকার নির্বাচনের ঘোষণা সরকার প্রধানের কাছ থেকে আসার কথা, কেন সেটা বলবো। ডানপন্থার রাজনীতি নিয়ে বাংলাদেশে, অন্তত ইসলাম ভিত্তিক রাজনীতি নিয়ে আমার আরেকটা জিনিস একটু ক্ল্যারিফিকেশনের দরকার আছে বলে মনে করি, আরেকটা ঝুঁকি আছে আমাদের এখানে। যেটা হয়েছে, আমরা আসলে ইসলামকে ডিফাইন করার ক্ষেত্রে আমাদের ভীষণ মতদ্বৈততা আছে। আমি ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের সাক্ষাৎকারের কথা বলছি। আবারও তাকে অ্যাঙ্কার জিজ্ঞেস করেছিলেন যে আপনার প্রচুর বক্তৃতা আছে যে আপনি জামায়াতে ইসলামের যে রাজনীতি করে এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসেবে আপনি জামায়াতে ইসলামীকে চিহ্নিত করেছেন। এমনকি তার এমন মন্তব্য আছে, কমিউনিস্টরা ক্ষমতায় আসলে ইসলাম পুনরুদ্ধার হতে পারে, জামায়াত হলে আসতে পারে না। এগুলো প্রত্যেকটা বলে তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি আপনার স্ট্যান্ডে একই আছেন? উনি উত্তর দিয়েছিলেন আমি একই জায়গায় আছি, একদম ক্লিয়ার, জনাব ফজলুল করিম সাহেব। তাহলে খেয়াল করি, আমরা একটা দল আর একটা দলকে ইসলামের শত্রু বলছে, কে সঠিক কে ভুল আমি ডিবেটে ঢুকছি না। একই রকম অ্যাটিটিউড কিন্তু জামায়াতের দিক থেকে ইসলামী আন্দোলনের প্রতি আছে। তারা যে ধারার ইসলাম, আমাদের তো আসলে ইসলাম সবাই কোরআন সুন্নাহ ভিত্তিকই বলেন, কিন্তু আমাদের অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে, ফলে আমাদের মধ্যে সিরিয়াস মতদ্বৈততা আছে। আমি এই আশঙ্কা করি সামনে আমরা যত বেশি এই আইডেন্টিটি বেসড, আইডেন্টিটি পলিটিক্সের প্রবলেম এটা। ধরুন আপনি বললেন আপনি বাংলাদেশি, আইডেন্টিটি, কয়দিন পর আপনি জেলা খুঁজবেন, আমি তো ওই জেলার মানুষ, ঢাকায় ওই সমিতি, ঢাকায় দেখবেন উপজেলা সমিতি আছে। সো আইডেন্টিটি একটার পর একটা বেরোতে থাকে। আমি মনে করি এটা একটা সংঘাতপূর্ণ অবস্থা তৈরি করবে। এই মুহূর্তে তারা হয়তো মনে করছেন যে একটা বৃহত্তর বিরোধী মোর্চার মতো করতে পারেন, যা বিএনপির বিরুদ্ধে তারা ভালো করতে পারেন, কিন্তু যখনই যে কোনো জায়গায় আমরা আইডেন্টিটি পলিটিক্স আসতে দেখেছি তখন দেখা যাবে এগুলো নিয়ে সংঘাত তৈরি। এটা একটা বড় অ্যালার্মিং জায়গা। আদার রাইটসের ইস্যু তো আছেই। এবারকার নির্বাচনের ঘোষণা প্রসঙ্গে আসে। আমাদের কনস্টিটিউশন বলছে আমাদের পার্লামেন্ট নির্বাচন কখন হবে আর প্রেসিডেন্ট নির্বাচন কখন হবে, এই দুইটা নির্বাচন কমিশন ডিসাইড করবে, ফুল স্টপ। আমাদের যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় এটা কনস্টিটিউশনে নাই, এটা মন্ত্রণালয় যদি করতে বলে, সরকার যদি করতে বলে। ইনফ্যাক্ট টেকনিক্যালি এখন সংবিধান অনুযায়ী সরকার নিজে চাইলে স্থানীয় সরকার নির্বাচন করতে পারে। আচ্ছা, এখন এবারকার বিশেষ অবস্থা কেন? আমাদের তো এই জায়গায় আমরা সংবিধান লঙ্ঘন করেছি। আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশন অনুযায়ী একটা সংসদ যদি মেয়াদ পূর্ণাঙ্গ হয় তার শেষ হওয়ার 3 মাস আগে
অথবা সে যদি মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভেঙে যায় তার 3 মাস পরে এই 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। সো এটা তো আগে ভেঙে গেছে, সো 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল এবং নির্বাচন কমিশন তখন টেকনিক্যালি সংবিধান অনুযায়ী এটা করার কথা ছিল, সো ওটা তো ভেঙে গেছে। সুতরাং এবার আসলে সরকারকেই ডিসাইড করতে হবে, সব বিবাদমান পক্ষের সাথে আলোচনা করে তারপর নির্বাচন কমিশন করবে। এখানে যোগ করে রাখি, এটা কিন্তু একটা র্যাটিফিকেশন লাগবে পরবর্তীতে, কারণ আমাদের যেহেতু সংবিধান আমরা লঙ্ঘন করে ফেলেছি, 5th এবং 7th অ্যামেন্ডমেন্টে যেরকম হয়েছিল এরশাদের সময় এবং জিয়াউর রহমানের সময় যেটা হয়েছিল, ওটার মধ্যে অনেক কিছু ইনক্লুড করতে হবে, এর মধ্যে এই নির্বাচন হওয়ার ব্যাপারটাও থাকতে হবে। এখন আমি ওই বিতর্কের প্রশ্নে আসি, আমি অন্তত খুবই গুরুত্বপূর্ণ রেসপন্সিবল পলিটিশিয়ানরা এসে বলেছেন তারা এরকম একটা ডাহা মিথ্যে কথা বলার কোনো কারণ আমি খুঁজে পাই না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সরকারের যে অফিসিয়াল স্টেটমেন্ট প্রধান উপদেষ্টার সাথে যে আলাপ হয়েছে, এটা তো আসলে প্রেস উইং এর পক্ষ থেকে এটা তো খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয়, এটা আসার কথা ছিল, মোস্ট সিগনিফিক্যান্ট, আসে নাই। আমি আপনাকে আপনাকে স্মরণ করিয়ে দিই, সরকারের ভেতরে সরকার আছে বলে এই আলাপ অনেক হচ্ছে। 3-4 মাস আগে ঐক্যমত্য কমিশনের 3 জন সদস্য ডক্টর আলী রিয়াজ, ডক্টর বদিউল আলম মজুমদার এবং বিশেষ সহকারী মনির হায়দার গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে। তখন বলা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে মাথায় রেখে আপনারা প্রস্তুতি নেন, এরকম এটা স্ক্রলেও চলে এসেছিল এবং ওই স্টেটমেন্ট দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে প্রেস টিম এটাকে উইথড্র করে সেই পুরনো কথা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নেওয়া হলো। তার মানে আমি বলতে চাইছি আমাদের প্রধান উপদেষ্টা একভাবে চান, সরকারের মধ্যে সরকারের আশপাশে আরেকটা অংশ আছে যারা এটাকে ভিন্নভাবে দেখতে চান। কিন্তু আমি মনে করি প্রধান উপদেষ্টা তারিখটা ঘোষণা করবেন, তারিখ ঘোষণা মানেই নির্বাচন হয়ে যাও না, প্রবলেম বা কেওসের প্ল্যান আছে, পরিকল্পনা আছে, কিন্তু আমি মনে করি এটা যদি সুযোগ হয় যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এটা আমি ব্যাখ্যা করব। জি, এখন ভাই নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করা হচ্ছে, এটা খোদ প্রধান উপদেষ্টা বলছেন যে যখনই নির্বাচনের প্রস্তুতির দিকে দেশ আগায় তখন একটা পরিস্থিতি তৈরি করা হয়। কারা এত শক্তিশালী যারা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে? প্রধান উপদেষ্টা সাহেব তো কারা ভণ্ডুলের চেষ্টা করছে তা তো উনি বলেছেন, কিন্তু পরবর্তী বলছেন যে কারা এটা চাইতেছে এবং এর ইঙ্গিত ইশারা কোত্থেকে আসতেছে। এই যে এটা নিয়ে উনি গোপালগঞ্জের অবস্থা, তারপর হলো সচিবালয় বারবার আক্রমণ, একটা দেশকে একটা অস্থিতিশীল করা, অস্থিতিশীল যদি এই স্থিতিশীলতা আনতে না পারে পুলিশ বাহিনী, তখন মনে করে যে এই এত ছোটোখাটো ব্যাপারগুলো তার নিয়ন্ত্রণ আনতে পারে না, তার ভোটটা নিয়ন্ত্রণ করবে কীভাবে। উনি কিন্তু তার নাম উল্লেখ করেছে কারা এই কাজটা ভণ্ডুল করার চেষ্টা করতেছে। ওনার সাথে আমরা বৈঠক করছি, প্রথম দফা 4টে দল বৈঠক করছে, আমরাও ছিলাম সেখানে উনি এই নির্বাচনের ব্যাপারে খুবই আন্তরিকভাবে কথা বলেছেন যে আমরা এটা চাইতেছি এটা ভালো এমন একটা নির্বাচন করবো যা ইতিহাসে 53 বছর মানুষ আর কখনো দেখে নাই, আমরা এটা বলেছি। তারপর উনি আইন শৃঙ্খলার যে ঘটনা সেগুলো উনি বললেন, আমরাও প্রস্তাব দিলাম, আমরাও বললাম তাকে যে এইভাবে আপনি আগাইতে থাকেন, এই অবস্থা। আপনার কি মনে হয় যে নির্বাচন করার মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে? আর একটু লাগবে করা, এখনো হয় নাই, এখন আমরা দেখতে পাইনি। যদি আমরা যেটা বলছিলাম যে টেস্ট কেস হিসাবে যে আমরা স্থানীয় নির্বাচনের আগে হইতো, তাহলে বুঝতে পারতাম যে প্র্যাকটিক্যাল বুঝতে পারতাম যে এই সরকারের সক্ষমতা কতটুকু। এইটা নিয়েও একটা কিন্তু দোলাচল চলতেছে যে একটা দল, অধিকাংশ দলেই কিন্তু স্থানীয় নির্বাচন আগে চায়, একটা দলেই তারা এটা চায় না। কেন চায় না এটা কিন্তু এদেশের জনসাধারণ বুঝে ফেলাইছে যে কেন তারা স্থানীয় নির্বাচন আগে চায় না। কেন চায় না? চায় না এই জন্যে আমরা বিগত দিনে কী দেখেছি যে একজন এমপি যখন থাকে তখন উপজেলায় তার প্রার্থী থাকে, দেখা গেছে তার ভাই উপজেলা চেয়ারম্যান থাকে, আরেকজন শালা ভাইস চেয়ারম্যান থাকে, হ্যাঁ কিছু করে চেয়ারম্যান থাকে, এভাবে এটাকে সে নিয়ন্ত্রণ করে এবং বিশাল অঙ্কের একটা মনোনয়ন বাণিজ্য করে তারা। বিগত দিন আমরা দেখেছি, এমপিরা দেখেছি তারা এটা করে। কাজে এই মনোনয়ন বাণিজ্যটা তারা করতে না পারে এবং নিজের আত্মীয়করণ, হ্যাঁ স্বজনপ্রতি, এইটা দিয়া নির্বাচনের পরিবেশটা স্থানীয় সরকারটাকে বিতর্কিত করা। শুধু তাই না, যদি তার এন্ট্রি থেকেও যায় তখন আমরা দেখছি যে উপজেলা চেয়ারম্যান এবং এমপির মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায় এবং একজন এমপি, দুঃখজনক হলে সত্য, যে হলো আইনসভার সদস্য, এমপি তখন আইনসভা না, উনি যে একজন প্রাইমারির পিয়ন কেমনে নিয়োগ হবে সেখানে উনি যে নাক গলায়। কাবিখা থেকে শুরু করে এই যে ছোটোখাটো যে এইসব সংস্কার তো হচ্ছে, তাদের ক্ষমতা কমানো, সেগুলো নিয়ে তো সংস্কার হচ্ছে। কিন্তু আমরা এটা দেখতে পারতাম যদি তারা একটা এমপি মানে জাতীয় নির্বাচন আগে যদি স্থানীয় নির্বাচন হতো তাহলে এই পুলিশ কতটা সক্ষমতা করতে পারে, সিএসি কতটা সক্ষম, এটা আমরা বুঝতে পারতাম। কিন্তু এইটা তো আমরা সব দল কিন্তু চাইতেছে আগে স্থানীয় নির্বাচন, সকল দল, এমন কোনো দল নাই ওই যে 2-1টা ছাড়া যে এইটা চায় না। এটা আমরা চাই যদি আমরা প্র্যাকটিক্যাল বলতে পারতাম যে উনি কতটা সক্ষম যদি স্থানীয় নির্বাচনের আগে হতো।
তারপরও তখন যদি দেখা যেত যে স্থানীয় সরকার নির্বাচন অনেক মারামারি হচ্ছে, বিশেষ করে কাউন্সিলর নির্বাচন অনেক লাশ পড়ার উদাহরণ আছে এই দেশে, তখন তো আপনারা বলতেন এইটা তাহলে জাতীয় এইটা নির্বাচনের যদি পরিস্থিতি যদি হয় না। যদি যদি এই সরকার যদি নির্বাচনটা হয় দলীয় সরকার ছাড়া, তা আমার মনে হয় যে এত লাশ পড়া করে স্কোপ নাই। কারণ হলো এখন আর, আগে তো ছিল আওয়ামী লীগ একটা বিশাল শক্তি, তার অন্যের আপনারা নিজেরাই সাফারার। ধরেন আওয়ামী লীগের সময় ধরেন বরিশাল সিটির নির্বাচন আমরা দেখেছি যে প্রকাশ্য দিবালোকে মেরে খোদ প্রার্থীর যিনি একটি দলের প্রধানতম নেতা তার নাক ফাটিয়ে দিয়েছে। দাঁত ভেঙেছে, দাঁত ভেঙে দাঁত দিয়েছে। ভেঙেছে। এটা না, আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না, এটা একটা ফ্যাসিস্ট। এটা শেখ মুজিব থেকে শুরু হয়েছে ফ্যাসিজমটা। কিন্তু তাদের সঙ্গে আপনাদের এক ধরনের খাতির ছিল। কোনো দিন না। ওই একটা প্রমাণ দেখেন আপনি। নির্বাচনে- এইটা বলে, এইটা বিএনপি বলে আচ্ছা, যে এই যে এটা খাতিল, এটা বিএনপি বলে। আমাদের কি হয়েছে, আমাদের কতটুকু লোক, 400-500 লোক জেলে ছিল। আমাদের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতিকে চরমভাবে রিমান্ডে নির্যাতন করছে এই আওয়ামী লীগ। হ্যাঁ, কাজে এখানে তো খাতিলের এই প্রশ্নটা কি আসে? খাতিল তারা বলে আমরা স্থানীয় সরকার নির্বাচনে গেছি, বিএনপিও তো গেছে। আমরা মেয়র নির্বাচন করছি, বিএনপি তো করছে। সাদাত উনি মেয়র নির্বাচন আওয়ামী লীগ আমল করছে না, ইশরাক আওয়ামী লীগ আমল করছে না। এখন আবার দেখেন তাদের সেই বৈধতা যখন ছিল অবৈধ, এখন সে আইনগতভাবে সিয়ান মেয়র হইল ডক্টর সাদাত, ইশরাক সেখানে ঘেরাও দিয়ে রাখে এই নগর ভবন। কাজে এই যে দ্বিচারিতা কথা কাজে, যখন তার সাথে ওই একটা কথা আছে, যখন তার সাথে থাকে তখন তার সঙ্গী, যখন তার দূরে চলে যায় তখন সে হয় জঙ্গি। জি, আমি একটু সামিনা লুৎফার কাছে যাই। লুৎফা, সামিনা আপা, নতুন সরকার পেয়েছে আমরা এবং 1 বছর হয়ে গেল। ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম বলছেন কিন্তু আমরা নতুন রাষ্ট্র পাইনি। আসলে নতুন রাষ্ট্রটা কেন পেলাম না? এবং একই সাথে তারা বলছেন সরকারের অনেক উপদেষ্টা ব্যর্থ এরই মধ্যে, এবং সেটা গণঅভ্যুত্থানের শরিকদের নিয়ে যে দলটি গঠিত হলো নতুন করে এনসিপি, সেই নেতারা এখন প্রকাশ্যে নাম ধরেই বলছেন। এটা আসলে কি বার্তা দেয়? ধন্যবাদ। আসলে গত 1 বছরে সরকারের যে সাফল্য ব্যর্থতার যে খতিয়ান, সেটা তো আসলে 1 বছরে আমাদের করতেই হবে। এটা তো আমরা বেশ আগে থেকে শুরুও করেছি। আপনারা জানেন নিশ্চয়ই যে সিভিল সোসাইটি কিন্তু অনেক আগে থেকেই সরকারের যেই জায়গাগুলোতে সমালোচনা করা প্রয়োজন ছিল সেগুলোতে আমরা করেছি সমালোচনা। বেশ শক্তভাবেই সমালোচনা করেছি। তো আমরা দেখেছি যে এই যে তরুণদের রাজনৈতিক দলটি হয়েছে, সেই দলটি আসলে তো ওদের তো বেশি দিন সময় হয়নি এখনো। তো আমরা হয়তো ওদেরকে অত সমালোচনা এখনো করা শুরু করিনি। কিন্তু এই যে 1 বছরে যা পারা যায়নি তার মধ্যে একদম সামনে থাকবে যে জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেই হত্যাকাণ্ডগুলোর যে বিচারিক প্রক্রিয়া এবং সেই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, পুনর্বাসন, এগুলো একটা বেসিক জায়গা ছিল বিচারের ব্যবস্থা করা। এবং যাদেরকে আমরা শুনতে পাইনি, শুধু আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছিল 600-র বেশি আওয়ামী লীগের নেতা কর্মীরা বা পুলিশ সদস্যরা তাদের ওখানে আশ্রয় নিয়েছিল। তারা কোথায় গেল এবং কি করে এত বড় বড় নেতা নেত্রীরা পালিয়ে গেলেন, এবং কাউকেই ধরা হলো না, বরং শত শত মানুষকে আসামি করে নানান রকম মামলা বাণিজ্য হচ্ছে। এগুলো নিয়ে তো আসলে কথা না বলার কোনো কারণ নাই এবং সিভিল সোসাইটি শুরুর দিন থেকেই কথা বলছে। এখন সরকারের যে ব্যর্থতা বা সরকার যে জায়গাগুলো অর্জন করতে পারেনি সেগুলো তো বলবোই, সেগুলো বলবার জন্যই তো, সেই বলার অধিকারের জন্যই তো এত বড় অভ্যুত্থান, এত মানুষের প্রাণহানি। কিন্তু সেই জিনিসগুলো ঘটে যাবার পরেও আরো দুটো খুব জরুরি জায়গা কিন্তু ছিল, যে জনগণের নিরাপত্তা বিধান করা। সেই জায়গাতেও আমরা দেখেছি যে আমাদের সরকার খুব বেশি ভালো অর্জন দেখাতে পারেনি। আর আরো তো যেটা একটা প্রসেস চলছে, 1 বছর ধরে ঐক্যমত গঠনের চেষ্টা চলছে। আমরা দেখছি যে জুলাই সনদ এই হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না। এই যে প্রক্রিয়াটা, তাতে মনে হয় যে অনেক জায়গাতেই ঠিক যেমন আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছিল শুরু মানে অভ্যুত্থান শেষের দিকে এসে, সেই জায়গাটা অর্জন হয়নি। এখন এর কারণ যদি আপনারা বিচার করতে বলেন, তাহলে তো প্রথমেই বলতে হয় যে দুটো যে জায়গা দেখা গেছে, একটা হচ্ছে যে আমাদের অভ্যুত্থানে যারা মূল শক্তি ছিল, তার মানে মূল শক্তি বলতে আমরা তো
শিক্ষার্থীদেরকে সামনে রেখেই অভ্যুত্থানে আন্দোলনে সবাই যুক্ত হয়েছিল, কিন্তু জনতার প্রায় প্রতিটি অংশই কিন্তু এই অভ্যুত্থানের অংশী। কিন্তু আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী সময় সরকার গঠন হওয়ার সাথে সাথে এক ধরনের ক্রেডিট ক্লেম করার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এদের মধ্যে কেউ কেউ সরকারে গেছেন, উপদেষ্টা হয়েছেন, তার ফলে এক ধরনের মানে মতের অনৈক্য তৈরি হয়েছে। এবং এই যে ডিভিশনটা প্রথম 10-15 দিনের মধ্যেই তৈরি হয়ে গেছে। এবং এর মধ্যে ধরেন এখন সামনে ইলেকশন আছে, নানান রকম ইকুয়েশনস আছে, নানান রকম মানুষের সাথে অ্যালায়েন্স করবেন, নির্বাচনী জোট করবেন, এর সাথে ওর আগের সম্পর্ক ভেঙে যাবে, নতুন সম্পর্ক তৈরি হবে। এর সবকিছুর মধ্যেই যেটা সবচেয়ে দুঃখজনক আমার কাছে মনে হয় সিভিল সোসাইটির মেম্বার হিসেবে, যে আমাদের রাজনৈতিক দলগুলো এই যে একটা দারুণ জাগরণ তৈরি হয়েছে, এত এত তরুণ মানুষেরা এই রাজনীতিতে যুক্ত হয়েছেন, তাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা হয়েছে তারা ধরতে একদম ব্যর্থ হয়েছেন। তারা সেই পুরনো বন্দোবস্তেই কথা বলছেন, বন্দোবস্তের দিকে যাচ্ছেন। জি আপা, এরকম জায়গায় জাহিদ ভাই, জামাতের নেতৃবৃন্দ বিএনপিকে নিয়ে প্রশ্ন তুলছেন যে তারা একটি দলই সামলাতে পারেন না, তারা দেশ সামলাবেন কিভাবে। এই কথা যখন আজকে বলছে, তার দুদিন আগে জামাতের আমির বলছে আমরা দলকে যেরকম সুশৃঙ্খল রাখতে পেরেছি, রাষ্ট্রকে আমরা সুশৃঙ্খল রাখতে পারবো। ফলে জামাতের আমিরের এই বক্তব্য, বিশেষ করে তার দলকে নিয়ে যেটা, সেটাকে কিভাবে দেখেন, এবং তার সঙ্গে বিএনপিকে কম্পেয়ার করে যে বক্তব্য, সেটি কি জামাত আসলে প্রধানতম বিরোধী দল হিসেবে অথবা বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হচ্ছে বলে মনে হচ্ছে কিনা আপনাদের, সেই নিয়ে কথা বলবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত। ডক্টর জাহিদ, একদম শেষ সময়ে প্রশ্ন হচ্ছে যে বিএনপি কিভাবে দেশ সামলাবে, যেহেতু তারা দল সামলাতে পারছে না, সেই প্রশ্ন জামাতের আমির তুলছেন। এবং একই সাথে উনি এটাও বলেছেন যে ওনার দল যেহেতু উনি সামলাতে পেরেছেন, কাজে জামাত এখন দেশও সামলাতে পারবে। আমি খুবই সঠিক বক্তব্য তার জায়গা থেকে, কারণ জামাতকে এবার আপনি প্রশ্ন করেছেন প্রধান বিরোধী দল হচ্ছে কিনা, মানে জামাতের আসলে বিরোধী দল হওয়ার উপায় নাই। কারণ হলো বিএনপির আর জামায়াতকে প্রয়োজন নেই। জামায়াতের ইম্পর্টেন্স ছিল যখন বিএনপি আর আওয়ামী লীগ প্রচণ্ড টাফ কম্পিটিশন করে, তখন জামায়াতের প্রত্যেকটা সিটে, তাদের কয়েকটা সিটে তারা জিততে পারেন, কিছু সিটে আবার 30, 25, 50 হাজার ভোট আছে, সেটা ডিসাইসিভ হতে পারে। তখন বিএনপি জামায়াতকে অনেক দরকার ছিল। এখন আর প্রয়োজন নেই, জামায়াতকে বিরোধী দলে যেতে হবে। এখন সে তার রাজনীতি করবে। বিএনপি যেহেতু চাঁদাবাজির অভিযোগ আছে, অ্যাপারেন্টলি মাঠের বক্তৃতা হিসাবে খারাপ না। আমি যদি আবার পাল্টা যুক্তি দেই, বিএনপি এখন বহিষ্কারের বেশি কিছু করতে পারছে না, কিন্তু বিএনপি যদি সদিচ্ছা থাকে, সে যখন ক্ষমতায় আসবে, সে তখন তার বিরুদ্ধে আইন বিচার এগুলো প্রয়োগ করতে পারবে তার দলের মানুষের বিরুদ্ধেই। সুতরাং সেটা ফার বেটার কমব্যাট করতে পারার কথা। দল সামলানোর জন্য ক্ষমতার বাইরে থেকে সামলানো আর মধ্যে থেকে সামলানোর মধ্যে বিভিন্নতা থাকতে পারে, কিন্তু আমি এটাকে ওয়েলকাম করি। একটা দল সে রাজনীতি করে, তার উদ্দেশ্য হচ্ছে তাকে সেল করা। কেন তার কম্পিটিটর খারাপ, সেই জায়গায় কেন আমি তার চাইতে ভালো, সে আলোচনাগুলো করবে, সেটার মাধ্যমে তারা যাবেন এবং এই চর্চাটা এইভাবেই কন্টিনিউ করুক। জামাতের নির্বাচন নিয়ে অনেক প্রক্রিয়া পদ্ধতি নিয়ে আলোচনা আছে, কিন্তু জামাতের আবার প্রার্থী চূড়ান্ত আছে। একটু আগে পড়ছিলাম জামাত কৌশলগতভাবে যদি নির্বাচন বর্জন করতে হয়, সেটারও প্রস্তুতি আছে সবকিছু। জি, ফলে জামাত কি নির্বাচনী প্রস্তুতি অথবা কৌশলে অন্যদের চেয়ে এগিয়ে খানিকটা মনে হচ্ছে? খুব বেশি এগিয়ে থাকার ব্যাপার না, তারা প্রার্থী সিলেক্ট করেছেন। আমি ধরুন যে তার সাথে কম্পিটিশনের কথা, কম্পিটিশন মানে হলো এটার তুলনাহীন কম্পিটিশন, মানে জামাত তার সর্বোচ্চ সিটও যদি পায়, আমি এককভাবে বলছি, জোট করলে কি পেতে পারে যে ডিফারেন্ট ডিবেট, তারপরে বিএনপির সাথে তার যোজন পার্থক্য, কারণ তাদের প্রার্থী সিলেকশন আছে। এখন বিএনপির জন্য এই কাজটা আসলে কঠিন না, ইটস জাস্ট টু মেক এ ডিসিশন। কঠিন হচ্ছে এনসিপির জন্য, কারণ তারা একটা নতুন দল, তারা 300 সিটে যদি ক্যান্ডিডেট দিতে চায় সেটা পাবে না। বিএনপির জাস্ট একটা ডিসিশন একদিন বসে নিয়ে আমি একে দিচ্ছি না তাকে দিচ্ছি। প্রবলেম হয়তো যাচাই বাছাই, সেই যাচাই বাছাই আমরা নিশ্চিত থাকতে পারি যে ভেতরে হচ্ছে। সব জামাত অনেক এগিয়ে আছে তা কিন্তু না। হ্যাঁ, এখন ভাই ইসলামী দলগুলোর ভিতরে একটা ঐক্য হচ্ছে, এটা অনেকখানি দৃশ্যমান। এখন সেই ঐক্যর বিষয়টি কি চূড়ান্ত করে ফেলেছেন আপনারা, বা সেটা কি ধরনের ঐক্য হবে? আসন ভাগাভাগির ঐক্য নাকি কোনো একটা আদর্শিক ঐক্য হবে? ওটা হলো নির্বাচনী সমঝোতা, যার আদর্শ তার সাথে থাকবে, আমরা কোনো জোট করব না। এটা হলো নির্বাচনী সমঝোতা, যার প্রার্থী যেখানে ভালো আছে আমরা তাকে দেব, আমরা সবাই তাকে সমর্থন করব। আমার প্রার্থী যেখানে ভালো আছে সেখানে আর কেউ প্রার্থী দেবে না, সবাই আমার প্রার্থীকে সমর্থন করবে। এইভাবে একটা কথাবার্তা হয়েছে, এইটা প্রায় চূড়ান্ত। এই তাহলে কি আপনাদের সঙ্গে এনসিপি বা গণ অধিকার পরিষদ এই দলগুলো গণ অধিকারের সাথে কথা হয়েছে, তারপরে তো আপনার ওই যে এবি পার্টির সাথে কথা হয়েছে, এনসিপির সাথে কথা, ওরা তো বাইরে আছে, তো মূল নেতারা ঢাকায় নাই কেউ, ওদের সাথে তো কথাবার্তা, আমাদের সাথেই ওদের সম্পর্কটা খুব ভালো, খুবই ভালো। এবং আশা করি আগামীতে আমরা
এনসিপি, জামাত, আমরা ইসলামী দল এবং এই যে দেশপ্রেমিক যতগুলো দল সম্মিলিতভাবে আগামীতে দেশটাকে চিরতরে ফেসিবাদ মুক্ত করার জন্যে। ভাই এটা কথা বলেছেন, উনি তো বিজ্ঞ আলোচক, উনি একটা কথা বলেছেন যে বিচার করবে। এখন বহিষ্কার করলো, বিএনপি ক্ষমতায় বিচার করবে, করতে পারে আর কি। বিচার কেমনে করার করবে? সক্ষমতাটা পাটগ্রাম থানাটা লুট করলো, তার ধরে নিল, এইটা তো হয়, এটা তার লুট করে নিয়ে আসলো, পুলিশ মারলো, হত করলো, তারপর আরেকটা থানা থেকে ফোর্স দেওয়া শুরু করতেছিল কালীগঞ্জ থেকে না হাতিবান্ধা থেকে, সেটাকেও তার আটকাই দিল। কাজে এই যে ওনারা বিচার করবে, ওনারা বিচার তা না, কারণ এই রন্ধ্রে রন্ধ্রে আমরা দুর্নীতি ঢুকে আছে। তো আপনি চিন্তা করেন, এই বিশ্বে 5 বার দুর্নীতি বিশ্ব থেকে কারামল হয়েছে, বলেন আপনি এটা কারামল হয়েছে। হাসিনা না বলে এই কেমনে? হ্যাঁ, হ্যাঁ। না, হাসিনা আমলে কেন? হাসিনা 2 বার, বিএনপি 3 বার। এই তত্ত্বটা আমরা ঠিক হবে না। আমরা এগুলো নিয়ে অনেক ডিবেট করছি না, ভাই। না, debate আওয়ামী লীগের আমরা সময় তো দেখেন- আমরা অসংখ্য টকশো করেছি, না, debate আপনি আমরা টকশো অনেক করছেন, কিন্তু না, এই যে ফলাফলটা এসছে বিএনপির আমলে, বিএনপির কিন্তু আমলে। শাসন আমলটা ছিল কার আওয়ামী লীগ। সেটির কথা উনি বলছেন। কাজে এই যে ঘটনাটা এইটা, তারপরে আপনি মনে করেন দুর্নীতির দিক থেকে আপনার দেখা গেলে যে এমন কর্মকাণ্ড যে চাঁদাবাজ ছাড়া কর্মী পাওয়া যায় না, দুর্নীতিবাজ ছাড়া নেতা পাওয়া যায় না, এই অবস্থাটা বুঝতে গেছে। গ্রামের গঞ্জের মানুষ সিসি করতেছে, তাদের বিএনপি লোকেরা বলতেছে কেন আমরা এই বিএনপি তো চাই না কখনো। জি, জি। কাজে এই জন্যে তাহলে তো এবার ওই জোট ক্ষমতায় যাবে, বিএনপিকে তো কেউ না, চায় না। শোনেন, আরেকটা এক মিনিট, জি, 30 সেকেন্ড। হ্যাঁ 30 সেকেন্ড। যেটা হলো যে বিএনপিকে বড় দল মনে করে অনেকে, এই ধ্বংসের জন্য 4টা গোষ্ঠী মূলত দায়ী: সরকারি দল, বিরোধী দল, এই গণমাধ্যম কিছু আজকে দেয় না, 20-22 জনের একটা তালিকা এসে না সাংবাদিকদের, এরপর হলো আপনার সিভিল সোসাইটি। এই 4টাই কিন্তু প্যাক্ট হয়ে এদের স্বার্থ হাসিলের জন্যে এই ফেসিবাদকে তারা সমর্থন করেছে। আজকের বিএনপি কিসের বড় দল? আজকের আপনি মুসলিম লীগ বড় দল ছিল না, আজকের আছে। যুক্তফ্রন্ট বৃহত্তম জোট ছিল না, আছে। তারপরে মানে আওয়ামী লীগ বড় দল ছিল, আছে। জাতীয় পার্টি বড় দল ছিল, আছে। মানে আপনাদের টার্গেট কি বিএনপিকে এরকম করে ফেলা? না, বিএনপি গঠন করে জনগণই করবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, জনগণ ভালো দেখে আগামীতে ভোট দেবে, দেশের কল্যাণে একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একদম পরিষ্কার, মানে জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রফেসর সামিনা লুৎফা, আপনার কাছে হচ্ছে যে একটা নতুন বন্দোবস্ত, রাজনৈতিক নতুন বন্দোবস্তের কথা আপনারাও বলেছেন এবং আমাদের শিক্ষার্থী বন্ধুরা যে দল করেছে তারাও বলেছে। এখন সেই নতুন বন্দোবস্তেও বহিষ্কার করা হচ্ছে চাঁদাবাজির অভিযোগে। যখন বহিষ্কার করা হয় তার মানে সেটি স্বীকার করা হয়। এবং গতকাল রাতে বিগত আওয়ামী লীগ সরকারের একজন সংরক্ষিত সদস্য, তার ওখান থেকে যে চাঁদা সেটা দ্বিতীয় দফায় নেওয়া, এই ঘটনাগুলো বিশেষ করে আপনারা যারা জুলাই আন্দোলনের সক্রিয় ছিলেন ভীষণভাবে, ডেডিকেটেডলি, তাদেরকে প্রতিক্রিয়াটা আসলে কেমন হয় আপা? প্রতিক্রিয়া আর কি, প্রতিক্রিয়া তো যা মানে আমার কথা হচ্ছে যে সমস্ত অপরাধ এবং অন্যায় করা হচ্ছে, অপরাধ বা অন্যায়ের শাস্তি হতে হবে এবং এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হতে হবে, কিন্তু কোনো নিরপরাধ বা নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, বিচার বহির্ভূতভাবে বা আমরা যেটাকে বলি যে এক্সট্রা জুডিশিয়াল ভাবে কোনো বিচার যেন না হয়। তার মানে যারা এই সরকার রাষ্ট্রে যে বিচার ব্যবস্থা রয়েছে তার ডিউ প্রসেসের মধ্যে দিয়ে যেন হয়, সেগুলো আমাদের চাওয়া ছিল। ধরেন আমরা এই যে 28শে জুলাই আজকে পড়তে যাচ্ছে আর একটু পরেই, 27-28শে জুলাই যখন আমরা ডিবি অফিসে এই সমন্বয়কদের, এই ছাত্রদের খবর নিতে গিয়েছিলাম শিক্ষকরা, তখন কিন্তু অনেক বড় রাজনৈতিক দল যারা এখন অনেক বড় কথা বলছেন তাদের কিন্তু আমরা আসলে দেখি নাই। আমরা কিন্তু তাদের কাউকে শেখ হাসিনার সাথেই দেখেছি, আমরা দেখেছি তাদেরকে অভয় দিতে, শেখ হাসিনাকে অভয় দিতে। তো এখন যেহেতু এমন একটা পরিস্থিতি আছে, যে পরিস্থিতিতে সকলেই তার ডেমোক্রেটিক রাইটটাকে তারা উঁচু করবেন এবং তারা সেই কাজটি করতে চান, এবং এটা একটা নির্বাচনী পরিবেশের জায়গা, সকলের কথা বলার অধিকারের জায়গা, এইসব কারণে সকলেরই রাজনীতি করবার অধিকার আছে। কিন্তু আমার মনে হয় বড় দল ছোট দল এভাবে না চিন্তা করে আমরা যদি সেই সাংস্কৃতিক পরিবর্তনটা আনতে পারতাম, যে রাজনীতিটা আমরা কোন সংস্কৃতি থেকে করছি, রাজনীতি কার জন্য করছি। আমার যেটা মনে হয়েছে যে এই ছেলেমেয়েরা যারা নতুন দলটি করেছে তাদের সামনেও কিন্তু আসলে সেই রাজনীতির চেহারা, কোনো রোল মডেল কিন্তু নাই, যারা আসলে বড় দলই বলেন আর অন্য যে কোনো দলই বলেন না কেন, সকলেরই কিন্তু এই জাতীয় দুর্নীতি ইত্যাদি নানান রকম বিষয়ের রয়ে গেছে, এগুলো আমরা জানতে পারছি। এখন এই যে চাঁদাবাজি কিংবা অন্যান্য ভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া, মব
সন্ত্রাস, এগুলোকে তো বন্ধ করতে হবে। জি, এবং অনেক অনেক আমরা ধন্যবাদ প্রফেসর সাংস্কৃতিক সামিনা লুৎফা, ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান, ধন্যবাদ আশরাফ আলী। এখন দর্শক এই ছিল আলোচনা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।